প্রমোটারের হুমকি গালাগাল প্রতারণার অভিযোগ জমির মালিকের 2020 সালের ঘটনা। 3 কাঠা জমিতে বহুতল তৈরির চুক্তি আর চুক্তির পর থেকেই টালবাহানা প্রমোটারের। 5 বছর কেটে গেল, এখনো কেন ফ্ল্যাট পাওয়া গেল না? কি অভিযোগ আগে সেটা দেখাই। আমি যে জমিটা দিয়েছি, আমি বারবার বলেছি যে আমার মেয়ের চিকিৎসার জন্য আমার সঙ্গে 40-60 রেশিও ছিল, তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না। উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা, তখন উনি কোনো গাও তো করেননি, উল্টে চন্দন মজুমদার এরা আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। 100 বার প্রতারণার শিকার। ফ্ল্যাটটা আমাদেরকে বোঝাচ্ছেনও না, কত পার্সেন্টেজ দেবে সেটাও বলতে চাইছেন না। গেলে আমাদেরকে যাচ্ছে তাই ভাবে ওখান থেকে ঘাত ধাক্কা করে বের করে দিচ্ছে। অসংখ্যবার ওনাকে গিয়ে রিকোয়েস্ট করেছি যে আমাদের ফ্ল্যাট না দিলেও আমাদের টাকাটুকুনি বুঝিয়ে দিতে, যাতে আমার চিকিৎসাটুকুনি হয়। উনি তাতেও রাজি হচ্ছেন না, হুমকি দিচ্ছেন যে আমি দেবো না, আমার 100 বছরও লাগতে পারে ফ্ল্যাট তৈরি করতে, তাতে আপনাদের আমি কৈফিয়ত দেবো না। আরো বিস্তারিত এই বিষয়ে সুবীর জানাতে পারবে। সুবীর, 2020-তে এই চুক্তি হয় যেখানে 60-40 রেশিও জমির মালিক যেমনটা অভিযোগ করছেন, কিন্তু 5 বছর কেটে গেল, রেশিও তো দূরের কথা, প্রাপ্য ফ্ল্যাটটুকুও পাওয়া গেল না কেন? দেখো, এই নিয়ে কিন্তু হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন অসহায় বাবা এবং তার অসুস্থ মেয়ে বিভাস ব্যানার্জি। তার কিন্তু তিনি হার্টের রোগী এবং পাশাপাশি তার যে মেয়ে, একমাত্র মেয়ে, তার কিন্তু 2টি কিডনি বিকল হয়ে গিয়েছে এবং তার ডায়ালিসিস চলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে 2020 সালে চুক্তি হয়েছিল কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ড, সেই এলাকাতেই কিন্তু তার 3 কাঠা জমি দিয়েছিলেন প্রিয়তোষ মজুমদার নামে প্রমোটারকে ফ্ল্যাট করার জন্য। কিন্তু সেই জায়গা থেকে 5 বছর হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু এই যে প্রমোটার যিনি রয়েছেন তিনি তাদেরকে ফ্ল্যাট দিচ্ছেন না, প্রথম কথা। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই যে জমির যে টাকা, সেই টাকাও কিন্তু পুরো টাকা তাকে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং সেই জায়গা থেকে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে পারছেন না, চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। বেলঘরিয়া থানাকে জানানো হয়েছে, লিখিত জানানো হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ও কনজিউমার ফোরামে জানানো হয়েছে, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই যে দিনের পর দিন এখান থেকে একটা প্রশ্ন উঠবে যে এত অভিযোগ জানানোর পরও পদক্ষেপ নেওয়া হলো না কেন? দেখো, এটাই কিন্তু কোন একটা জায়গা থেকে বেড়ে উঠতে পারছেন না এই ব্যানার্জি পরিবার। তারা এটাও বলছেন যে প্রমোটার প্রভাবশালী হওয়াতেই কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু মুখ বন্ধ করে রেখেছেন তিনি। এবং যখন এই অসুস্থ মেয়েকে নিয়ে ফ্ল্যাট চাওয়ার জন্য, অনুরোধ করার জন্য তার অফিসে পর্যন্ত গিয়েছিলেন, সেই জায়গাতে কিন্তু প্রিয়তোষ মজুমদার প্রমোটার এবং তার ভাই তাদেরকে গালাগালি দেয়, হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। এবং অসহায় অবস্থায় রয়েছেন, সেখানে প্রশাসনের দ্বারস্থ হয়েও প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেন না। সেই কারণেই কিন্তু তারা বলছেন যে তারা কি করবেন সেটা তারা বুঝে উঠতে পারছেন না। এবং প্রমোটার যিনি রয়েছেন তিনি কিন্তু গোটা ঘটনা আমাদের ফোনে যোগাযোগ করে তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করেছেন। একদমই সুবীর, সেটাই শোনাবো। অভিযোগ অস্বীকার করছেন প্রমোটার প্রিয়তোষ মজুমদার। দেখুন, আমি যদি প্রতারণা করি কারোর সাথে, প্রমাণ দেখাতে হবে। আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে, আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে। বলে দিল অমুকে চোর, অমুকে ডাকাত, ওটা বলতেই পারে। আমি ওদের নামে বলতে পারি যে ওরা ভালো না, আমার দরকার নেই। আমার পেপার কথা বলবে। আমার পেপারসে যদি কোনো রকম কারচুপি থাকে, কিছু থাকে, যে কোনো শাস্তি আমি মাথায় পেতে দিব। আর এবার একটা ছবি দেখাবো, যে ছবিটা সত্যি ভয়াবহ। গতকাল রাতের ছবি, আগুন লাগে পদ্মপুকুরে। কেন? প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দারা, বাড়ি খালি করতে চাপের অভিযোগ। আর এই আগুনের খবরে রাতে ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রমোটিং এর ছকেই পদ্মপুকুরে আগুন, এই প্রশ্ন বারবার উঠছে, কারণ বাসিন্দাদের এই অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধেই অভিযোগ করছেন বাসিন্দারা, কারণ আগেই বাড়ি খালি করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ বাসিন্দাদের। 4 মাসের একটা বাচ্চাকে নিয়ে আমার বোন ছিল, আর আমার ঘরে বুড়ি ঠাকমা ছিল, তার বয়স হচ্ছে 90 বছর। এই ঘটনা হয়েছিল 9টার সময়। এটা আমি বলতে পারছি না যে কি থেকে আগুনটা লেগেছে। ওপর থেকে আগুন পড়ে নিচটা পুরো 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 দাও দাও করে জ্বলতে লাগলো। তখন ও নিজের বাচ্চাটাকে নিয়ে, বয়স্ক ঠাকমাটাকে নিয়ে 2টো সিলিন্ডার নিয়ে বেরিয়ে গেছে, যাতে পুরো যাতে না ফাটুক। পুলিশে কমপ্লেন করেছি,
একটা বয়স্ক মানুষের জন্য আমরা যে ঘরে যে টাকা রেখেছিলাম যে অপারেশন করার জন্য, সেই টাকাটাও পুরো ছাই হয়ে গেছে। আর কি করব, মাথায় কিছু ঢুকছেই না। আমার ঘর চাল ফাল পুরো নষ্ট হয়ে গেছে, পুরো পুড়ে গেছে। হঠাৎ করে কে আগুন উপর দিয়ে কেউ ফেলেছে, 9:30টার সময় হয়েছে। মেয়ে দেখেছে, আমার ছোট বাচ্চা মেয়ে দেখেছে, এবার আগুন লেগে গেছে, সবাইকে ডেকেছে। হ্যাঁ, প্রমোটার হ্যাঁ জায়গা নিয়ে বিক্রি হয়ে গেছে, সবাইকে বলেছে চলে যাও চলে যাও, যাকে সবাইকে নিজের মতন দেবে, তারপর না লোক যাবে। লোক এমনি চলে যাবে, 100 বছর দিয়ে লোক আছে, কেউ 200 বছর দিয়ে আছে। প্রমোটার নিচে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, উঠে যাও উঠে যাও, সবাইকে মনের মতন দিলে তো সব যাবে, সব কোথায় যাবে। এখন ফরেন্সিক রিপোর্টগুলো সব বেরোক, কি কারণে এর আগুনটা লাগলো এটা জানতে হবে। এটা তো ফরেন্সিক রিপোর্ট ছাড়া আমরা জানতে পারবো না। আমি দুম করে তো বলতে পারবো না। কেউ ওনারা বলছেন কে নাকি ওপর থেকে কাপড়ের টুকরো ফেলেছে, আমাকে আবার কে বললো চকলেট বোম, একটা বোম ফেটেছে। তা এর ওপর ভিত্তি করে তো কিছু বলা যাবে না। তা মেয়র আস্তে দিয়ে গেছেন, আমরা ঘর তৈরি করে দেবো। ওরা যে যাই বলুক, আমি প্রমোটারটাকে চিনি না, শুনেছি কিনা এখানে এটা বিক্রি হয়েছে এবং বহু পরিবার এখান থেকে চলেও গেছে। ওদের স্ট্যান্ড পয়েন্ট যদি ঠিক থাকে যে আমরা থাকবো এখানে, ওদের উচ্ছেদ করতে পারবে না। একটু এই আপনার সামনে দাঁড়িয়ে বলে গেলাম। আর এবার নজর রাখবো হাওড়ায় জঞ্জাল সমস্যা। সেই জঞ্জালগুলো কলকাতায় পাঠাতে সমস্যা হচ্ছে। হাওড়া পুরসভায় বেহাল ডাম্পারে বিপত্তি কেন, দেখুন আগে ছবিটা। হাওড়ায় জঞ্জাল, সেই জঞ্জাল কলকাতায় পাঠাতে কি কারণে সমস্যা, আরো বিস্তারিত জানতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে। হাওড়া পুরসভার বেহাল ডাম্পারে বিপত্তির কারণ কি, দেবাশিস আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। দেবাশিস, আমরা যা দেখতে পাচ্ছি তাতে একের পর এক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেন, সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে এই ডাম্পার গুলোর কার্যক্ষমতা, যেগুলি মূলত হাওড়া শহরের মধ্যে থেকে 2 থেকে 3 কিলোমিটার, কোথাও কোথাও 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আবর্জনা তেলগাছিয়া ভাগাড়ে সেগুলিকে আনলোড করা হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ডাম্পারগুলিকে যেতে হবে দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে কলকাতা যে ধাপায় সেখানে। মানে সেইখানেই এই কার্যক্ষমতা, এই ডাম্পারগুলি এত পুরনো, যেখানে মাল বোঝাই করে সেগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই পারছে না। মানে যার জেরে আরো সমস্যা পাচ্ছে রাস্তাঘাটে। এই কারণে ইতিমধ্যেই 50টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডের যে ডাম্পার সাপ্লাই দিত মূলত ঠিকাদারেরা, তারা কার্যত হাত তুলে নিয়েছে। তাদের দাবি তাদের পক্ষে সম্ভব নয় এই মালগুলিকে সেগুলিকে কলকাতায় নিয়ে যাওয়া। ফলে এই যে আবর্জনা মুক্ত শহর দেখার যে করার প্রচেষ্টা, তা আরো একবার বিষ পাও জলে চলে এলো। ফলে সমস্যায় হাওড়া পুরসভা। সেক্ষেত্রে তাহলে সমস্যার সমাধান কিভাবে সম্ভব? কারণ এখানে তো আমরা দেখতে পাচ্ছি, যেমন তুমি বললে কার্যক্ষমতা, সেখানে একের পর এক ডাম্পার তো এখনো দাঁড়িয়ে রয়েছে। দেখো, এটাই হচ্ছে সমস্যা যে অন্য ঠিকাদার রয়েছে মূলত 50টি ওয়ার্ডের মধ্যে 35টি ওয়ার্ডের যে ঠিকাদার, তাদেরকে বলা হয়েছে তাদের সব কাজ মিটিয়ে রোটেশন, অর্থাৎ যে ট্রিপ বাড়িয়ে সেই মালগুলিকে তোলার জন্য। ফলে সেটাও কিন্তু কার্যকর হওয়াটা খুবই অসম্ভব। কারণ কলকাতার ধাপায় যেতে আসতে যে সময় লাগে, সেখানে এসে একাধিক ট্রিপে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে মাল তোলা, তা কার্যত বলা যেতে পারে সম্ভবই নয়। ফলে নতুন গাড়ি বা নতুন ডাম্পার যতক্ষণ না অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ততক্ষণ কিন্তু এই আবর্জনা মুক্ত শহর দেখা কার্যত বলা যেতে পারে একেবারেই শূন্যতায় চলে যাবে। বেশ, দেবাশিস। ধাপায় যাচ্ছে, মানে যা আমাদের ডাম্পিং হচ্ছে সেটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, তাদের গাড়ি বা বিভিন্ন লজিস্টিক তাদের সমস্যা হচ্ছে। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু হঠাৎ করে, আমি আবারও আগেও বলেছি যে হঠাৎ করে একটা এত দিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ মানে করেছে, তো তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে। কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে।